হয়তো দু এক মিনিট এদিক ওদিক হয়ে যায়, এটা সব দলের ক্ষেত্রেই হয়। প্রথমেই বলি, সঞ্চালক বা এখানে আমার যে ভাই দুটো লাগবে, এই ভাইকে দেখে নতুন প্রেরণা পাচ্ছি, নতুন প্রেরণা যে এখনো মনে হয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইটা খুব জরুরি আমাদের মতো লোকের। কিন্তু লড়াইটা জরুরি কিনা বলবো, কি অপরাধ, চুরি করেছে, চাকরি চুরি করেছে, ডাকাতি করেছে, তাহলে মারটা খেলো কেন? কে মারলো? নিশ্চয়ই দেবাঙ্গন চক্রবর্তী মারেনি, তাপস ব্যানার্জি মারেনি। কি নাম আপনার? ফজলুর রহমান। তাহলে কোন ফজলুর রহমান হয়তো মেরেছে ওকে। এটাই হয়েছে বিজেপির জয়, এই কাজটাই হয়েছে বিজেপির জয়। আপনারা বুঝেছেন, বিজেপি এটাই চায় আর তৃণমূল সেটাই বোঝাতে পেরেছি আমি জানিয়ে। যাই হোক, আমার একটু কথা মনে পড়ে গেল, সায়ন বলতে গিয়ে বলছে অনেক কথাই সায়ন বলে ফেলেছে। আমি তখন ব্যাংক কর্মচারী, 8ই নভেম্বর সেলুনে দাড়ি কাটছি, হঠাৎ একটা ভাষণ বেছে ও মোবাইল চালিয়ে রাখে, একটা দেখবেন সেলুনে মোবাইলটা চলে, খবর চলে। आपने सुन लिए, मोदी जी बोल रहा हूं, क्या बोल रहा हूं? आज रात का 12 बज के जो आपका हाथ में 500,000 रुपया है, वो टेंडर बातिल हुआ। सुना आप लोग? 8ই नवंबर 2016। तारपरे बोलें ये 500,000 रुपया इसलिए आप बातिल कर रहा है, ये रुपया सब समाज विरोधी का पास चला गया। आरो 2 दिन बाद बोलें 2020 साले। तारपरेই बोलें मन की बात सबका विकास के लिए, हाँ मैं बोलता हूं देशवासी के लिए, हमारा देश का मानी रुपया जो स्विस बैंक में चला गया, वो वापस आने के बाद आप लोग को देशवासी से जीरो बैलेंस अकाउंट में 15 लाख रुपया डालना ही पड़ेगा। सुना आप लोग? তারপরেই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, अमित शाह के साथ साथ अमित शाह बोलছে ये सब जुमला बात है, ये बात सब जुमला बात है। अब देखते हैं कि सब को नहीं बात है, जुमला बात है, जुमला बात। इलेक्शन के लिए पॉलिटिकल पार्टी का ये सब बात करना ही पड़ेगा, इसलिए वो आदमी बोला है जुमला बात है। दैट इज जुमला मंत्री, प्रधानमंत्री আমি বলিনি, কে বলেছে? অমিত শাহ। ঢুকেছে, একটাও 15 লক্ষ টাকা ঢোকেনি ব্যাংকের, 500 টাকা 1000 টাকা বাতিল হওয়ার পরে কালো টাকা কত উদ্ধার হয়েছে আজও মোদিজি বলতে পারেননি, এখনো বলতে পারেননি, এবং 15 লক্ষ টাকাও ঢোকেনি। তারপরে করলেন কি, হঠাৎ 2020 मार्च मास हठात बोले सुनिए आपको देशवासी से मैं बात देता हूं, जो हमारा देश में द्वितीय विश्व युद्ध सेकेंड वर्ल्ड वॉर में जो भी नहीं हुआ, आज भारतवर्षवासी के एक पहला नंबर प्रॉब्लम फेस कर रहा है, क्या है? ये कोरोना महामारी। आप लोग एक काम करिए, 8 मार्च 2020 शाम को 100 देशवासी को आप लोग प्रदीप जलाइए, घर पर शाखा किशोर बताई बजाइए, ढोल बजाइए, कोरोना चला जाएगा। सुना? सब खाला आशा किशोर निये बेरिये गेल, जय श्री राम बोलते बोलते कोरोना कोरोना। तारपरेই बात दिया, आप लोग सुनिए, आज का 7 दिन के लिए एंटायर ऑल इंडिया में हम लॉकडाउन डिक्लेयर कर दिया। তখন উনি ভাবলেন না এই লকডাউন যে পরিযায়ী শ্রমিকদের অঙ্গায় প্রচুর পরিযায়ী শ্রমিক আছে,
আজকে কাকুলি বস্তিদার বিদায়ী বস্তিদারের একটা সাক্ষাৎকার করছিলাম। উনি স্বীকার করেছেন যে দেগঙ্গায় সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক। আমি প্রশ্নটা করেছিলাম এক মিডিয়াকে, তারা সেই প্রশ্নে জানতে চেয়েছিলেন। আর এই পরিযায়ী শ্রমিকরা কি করে লকডাউন ঘোষণা করার সাথে সাথে ফিরে আসবে একবার ভাবলেন না। তারপরে উনি বললেন, पहले बार राम मोदी जी वैक्सीन आप लोग के देना ही पड़ेगा। सुना आपने? ममता जी बोल दिया ओ वैक्सीन हम नहीं लेगा, लेगा उन्हीं तो जब मैं बोले नहीं लेगा ओ কি পাঁচক ছেলে খাওয়াবো তুই টাকারি করে আমরা এসব করি না, উনি ওনার শুভ না পায়, উনি অনেক কিছু করে। কিন্তু বাস্তব কথা আমি এই কথাটা আপনাদের সামনে বলতে সেই কারণে অদ্ভুতভাবে তারপরে তার আগে 2019 সালের ফেব্রুয়ারি মাসে অনেক বিল পাস করেছে আপনারা জানেন এই কেন্দ্রীয় সরকার দেশবাসীর বিরুদ্ধে, কিন্তু একটা বিল কেউ জানেন না যেটা পাস করেছিলেন, একটা ফিনান্স বিল ফেব্রুয়ারি মাসে 2019 সালে। ফিনান্স বিলটা কি? এই ফিনান্স বিলের মধ্যে একটা কথা আছে যে আগে ছিল, এটা রাজীব গান্ধীর সময় ছিল, অটল বিহারী বাজপেয়ীর সময় ছিল, সেটা কি যে কোনো রাজনৈতিক দল সবচেয়ে বেশি বিভিন্ন শিল্পপতির থেকে, কর্পোরেট থেকে, দেশীয় কর্পোরেট, দেশীয় পুঁজিপতির থেকে 10,000 টাকা 20,000 টাকা টাকা নিতে পারবে, যেটা ট্যাক্সের আওতায় পড়বে না। মোদিজি এমনই দেশ মাতাকে পুজো করতে শুরু করে দিলেন, যে সেবক হয়ে ফেললেন, যার 1 লক্ষ টাকা লাগে শুধু তার মেকআপ করতে, এমন দেশ সেবক। যার ফলে দেখা গেল উনি বললেন বিদেশিরাও টাকা দিতে পারবে ইলেকশন ফান্ডে, বিদেশি পুঁজি যারা এখানকার পুঁজির সাথে রাজত্ব করে ব্যবসা করছে তারা আনলিমিটেড টাকা দিতে পারবে। যার ফলে 6,900 কোটি টাকা তখনই কামিয়ে নিলেন উনি। তার মধ্যে কি সিয়াম কোম্পানির যে ভ্যাকসিন আমরা নিয়েছিলাম, সে সিয়াম কোম্পানি দিল কয়েক কোটি টাকা। আর তাদের সাথে সাথে যেটা আমাদের সায়ন বলছিল, তার মধ্যে 1,600 কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পেলেন। কারণ কি 1998 সাল থেকে 2004 সাল অব্দি বিজেপি গর্বে জন্মগ্রহণ করেছে তৃণমূল সরকার পার্টিটা, আর সেই তৃণমূল পার্টির নেত্রী মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের RSS এর দুর্গা, অর্থাৎ একমাত্র পার্টি যে পার্টি নিজে চালায় না, চালায় RSS, আর সেই RSS যাকে দুর্গা বলে মানছে, তার জন্য এই উদাহরণটা দিলাম। RSS এর দুর্গা তার কাজই হচ্ছে, কারণ RSS এর চিন্তা, RSS এর দর্শন, তাদের প্রধান শত্রু বাম আর ইসলাম। তাই যদি কেউ মমতা ব্যানার্জি ইসলামে গন্ডগোল লাগিয়ে শেষ করে দিতে পারে, তাহলে তো RSS এর লাভ। সেই জন্যই এনাকে মারছে, আপনাদের চমকাচ্ছে ধমকাচ্ছে। তাপস ব্যানার্জি, দেবাঞ্জন চক্রবর্তী নয়, আপনাদের একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজটাকে শেষ করে দাও। এইটা যদি যারা তৃণমূলকে ভোট দেন, তৃণমূল করেন, যেসব এখানকার চাঁদা নেতারা আছেন বা যারা মনে করেন 2 নম্বরই করাটাই আমার কাজ, এটাই আমার অধিকার, এবং ইডিএসে দৌড় করে যাচ্ছেন, তাদেরকে একটু লজ্জা হওয়া উচিত যে আমার বাড়িতে ইডি যাচ্ছে। মানে আপনারা দেগঙ্গায়, আমি এখানে বক্তব্য রাখছি, আমি কয়েকজনের নাম শুনতাম না, আজকে এখানে আমার সৌভাগ্য হয়েছে এই জায়গাটায় আসার। কেন? পশ্চিমবঙ্গে একটা সময় বক্তব্য ছিল বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আর আজকে বাইরে গেলে বলা হয় আদার স্টেট থিংস টুডে আর বেঙ্গল থিংস টুমরো। কারণ এমন মহান জায়গায় আমি দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে রেশন দুর্নীতির একজন গ্রেপ্তার হয়ে জেল খাচ্ছে। কি অবজ্ঞার জায়গা! আপনারা কত গর্ববোধ করছেন তো? কিন্তু লজ্জায় জায়গা মানুষের। রেশন, তারা রেশন পায় যারা দারিদ্র সীমার নিচে বাস করে, 80 কোটি জনগণকে ফ্রি রেশন দেয়, সেই রেশন যারা মেরে খায় তারা করে তৃণমূল। আর সেই দলের মন্ত্রী এর পাশে কেন্দ্র হাবড়া আমার বিধানসভা লোকসভার মধ্যে, তিনিও ছেলে, আর তার ছাত্রেরা আত্মীয় স্বজনরা মিডিয়ে এসে একটু পড়া নেমে যাচ্ছে টুক করে। অতএব তারাও কিন্তু ভাবছে, ভাই অনুব্রত বাংলার বাপ ছিল, হ্যাঁ, অনুব্রত বাংলার বাপ ছিলেন, শেখ শাহজাহান ছিলেন সন্দেশখালীর বাপ, সব বাপ সিংহ ঢুকে গেলেন, আরাবুল বাপ ছিলেন ঢুকে গেলেন, বাকি কিছু আছে এখানকার ছিচকে নেতারা, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আসলে যদি রাজনীতিটা না বোঝেন, এটা পার্লামেন্টের নির্বাচন, এই পার্লামেন্টের নির্বাচনে কি হয়, দেশের একটা রাষ্ট্রনীতি তৈরি হবে, সেই নীতির ভিত্তিতে ঠিক হবে আপনার আগামী দিনে দেশ কিভাবে চলবে, এখানকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ কিভাবে চলবে, তার কত টাকা আয় হবে, আমার জিডিপি কত হবে, এটা ঠিক করবে হচ্ছে দেশ
দেশের পার্লামেন্ট তার নীতি নির্ধারণ করবে। 15 বছর ধরে যিনি সাংসদ ছিলেন কোন ভূমিকা পালন করেছেন নীতি নির্ধারণের ক্ষেত্রে? কেন আজকে দেশেও স্বাস্থ্যনীতি তৈরি হয়নি? কেন আপনাদের এখানকার যে একটা বিস্তীর্ণ অঞ্চল, সে অঞ্চলে একটা পরিচালিত হাসপাতাল হয়নি? যে কথা শুনছিলাম আমি, রাস্তাগুলোর কি অবস্থা দেখলে বোঝা যায়। আমি কালকে পশুদিনকে কাকুলি ঘোষ ওয়ার্ডে গিয়ে মিটিং করছিলাম, তার ওয়ার্ডে, যে ওয়ার্ডে বসবাস করে। আমার গাড়ি যেতে ড্রাইভারকে জিজ্ঞাসা করে দেখুন কি অবস্থা রাস্তাটা। আমি ভাবলাম ওই চত্বর কি একটা রাস্তা ঠিক হয়নি, যদিও এমপির ওটা কাজ না, কিন্তু এমপি দেখার তো কাজ। আরেকটা সাক্ষাৎকারে উনি আজকে বলছেন, ওনাকে প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম যে উনি তো একজন মহিলা সাংসদ, তাহলে উনি ওনার মন্ত্রীকে এটা বলা ঠিক হয়েছে? 2012 সালে পার্কস্ট্রিটে 1 জানুয়ারি সুজেটকে যেভাবে রেপ করা হলো, সেই রেপটাকে উনি বিরোধিতা না করে উনি বললেন সুজেটের সাথে ঘটতের সম্পর্ক, একটা নারী আর একটা নারীকে অপমান করলো, রেপিস্টকে আড়াল করার চেষ্টা করলো। যে রেপিস্টের বান্ধবী ছিলেন নুসরাত জাহান আপনাদের পাশের কেন্দ্রে, নিশ্চয়ই বলে থাকে মানুষের স্মরণশক্তি কমে যাচ্ছে, বুঝতে ভুল করে। তাহলে একটা নারীর থেকে যেটা জানতে পারি না। আজকে বারাসাতের বুকে বারাসাত সাংসদ হিসাবে তিনি 15 বছরে একটা কারখানা করেছেন, একটা আয়ের রাস্তা বের করেছেন। কেন এত পরিযায়ী শ্রমিক হবে? খালি লক্ষ্মী ভান্ডারের ছবি এঁকে ভোট চাইছেন। কে আপনাকে লক্ষ্মী ভান্ডার দিতে বলেছে? কে মুয়াজ্জিম ভাতা চেয়েছে? কে কে আপনার পুরোহিত ভাতা চেয়েছে? কোনো পুরোহিত চেয়েছে নাকি? কেউ ইমাম ভাতা চেয়েছে নাকি? তাও তো আপনি ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন ওয়াকফ বোর্ডের টাকা থেকে। আমাদের পার্টির চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের টাকা কোথায় কতভাবে খরচা হচ্ছে জানার চেষ্টা করেছে, আজও কিন্তু মুখ্যমন্ত্রী তার উত্তর দিতে পারেননি। আর পুরোহিতের টাকা দিচ্ছে সরকার থেকে, অদ্ভুত ব্যাপার। কেন? যেহেতু আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত দেবত্ব সম্পত্তি সেগুলো সব গায়েব হয়ে গেছে আগে, ওখান থেকে নিয়ে আর টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই সরকারের টাকা দিচ্ছেন। কেউ তো চাইনি। আপনি ওখানে জগন্নাথ মন্দির করে বলছেন হিন্দু ধর্মের মধ্যে লাগাচ্ছেন, আবার জগন্নাথ মন্দিরের টাকা দিচ্ছেন সরকার থেকে, সরকারি কোষাগার থেকে আপনাকে মন্দির করতে। আমরা কি বলেছি নাকি আপনাকে মন্দির করতে? আমরা কি বলেছি নাকি তাহলে দুর্গাপুরের সময় টাকা দিতে? আপনি টাকা দিচ্ছেন, ভোট কেনার চেষ্টা করছেন। কিন্তু এখানে যেহেতু শিক্ষিত বেকারগুলো রাস্তায় বসে আছে, আজকে আজও এখনো ধর্নায় বসে আছে, কান্নাকাটি করছে, দেখছেন তাদের চাকরির কথা তো আপনি বলছেন না। আরেকটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, এই যে আন্দোলন চলছে, যেদিন থেকে এই ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে মমতা ব্যানার্জি, সেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছে। দিনগুলো আপনার খেয়াল রাখেন না, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এত খেয়াল রাখে না। যেদিনকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে সেদিনকে বিদ্যুতের দাম দেখবেন কত ছিল, ইলেকট্রিক বিলটা একটু বের করবেন পার ইউনিট কত ছিল। আর যেদিনকে লক্ষ্মীর ভান্ডার চালু হলো সেই দিন থেকে তার পরের মাস থেকে বিলটা একটু দেখবেন। কারণ কি, তখন গোয়েঙ্কার থেকে ইলেকট্রিকটা কন্ট্রোল করে গোয়েঙ্কাদের থেকে ইলেকট্রাল ফান্ডে ওনার টাকা নেওয়া হয়ে গেছে। ওই আপনার ডিয়ার লটারি বসে থাকে, ডিয়ার লটারি ফান্ড থেকে টাকা নেওয়া হয়েছে। জানি না ডিয়ার লটারি মালিককে, লোকে বলে ভাইপো, কোন ভাইপো জানি না। সেই টাকা দিচ্ছে আপনার রাজ্য সরকার দিচ্ছে। ঠিক একইভাবে বলি, যেদিন থেকে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছে সিয়াম সমস্ত ওষুধ কোম্পানিগুলো, সেই ওষুধ কোম্পানি দেখবেন ওষুধের দামও কিন্তু কেন্দ্রে বাড়তে শুরু করে দিয়েছে। কেন্দ্র সরকারের কোনো স্বাস্থ্য নীতি নেই, আমার দেশের কোনো সঠিক শিক্ষা নীতি নেই, স্বাস্থ্য নীতি নেই। আজকে দেশ এবং রাজ্যের শিক্ষা স্বাস্থ্য সব কিছু প্রাইভেটে চলে যাচ্ছে। মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে। এই দিশেহারা অবস্থায় আপনাকে নতুন কিছু খুঁজতে হবে, সেই ব্যক্তিদের খুঁজতে হবে। একটা আম্বেদকরের একটা বিখ্যাত কথা আছে, আমি কত ভালো সংবিধান লিখেছি এটা বড় কথা নয়, কে কত ভালোভাবে সংবিধানটা ব্যবহার করছে। আমি কত খারাপভাবে সংবিধানটা লিখেছি এটা বড় কথা নয়, কে কত খারাপভাবে সংবিধানটা ব্যবহার করছে এটা একটা বড় ফ্যাক্টর। আজকে মোদী এবং মমতা ব্যানার্জি দুজনকেই এমনভাবে সংবিধানটাকে ব্যবহার করছে যার ফলে মানুষের আজকে এই দুঃখ দুর্দশা প্রতিদিন বাড়তে শুরু করেছে। সেখানে কেন তারা চুরিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়ে গেছে। একটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর জেলে, একটা রাজ্যের শিক্ষা দপ্তর জেলে, একটা রাজ্যের খাদ্য দপ্তর জেলে, এরপরও যারা তৃণমূল করে বলে নিজেকে গর্ববোধ করে, আমরা তাদের ঘৃণা করি। লজ্জা লাগে না একবারও চিন্তা করতে, যারা মিড ডে মিলের চাল চুরি করে খায়, তারপরে ভোট চাইতে আছে কোন মুখে বলুন তো? কোথায় ছিলেন আমাদের বিদায়ী সাংসদ? তিনি একবারে পঞ্চায়েত নির্বাচনে যখন সন্ত্রাস কায়েম হলো, যেভাবে সন্ত্রাস করে ঘিরে নিয়েছে, এত যদি উন্নয়ন করে থাকেন তাহলে পঞ্চায়েত নির্বাচনে আপনি গণনা কেন্দ্র থেকে মেরে বের করে
দিলেন কেন? আপনি তো লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, শ্রী দিয়েছেন, সব দিয়েছেন, সেই শ্রীতেও তো আরএসএসকে সন্তুষ্ট করেছেন কেন? শ্রী তাপস ব্যানার্জি সেই জন্য কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী আর লক্ষ্মীর ভান্ডার, সেটাও হচ্ছে আমার দেবতা লক্ষ্মী। আর টাকাটা তাপস ব্যানার্জির, টাকাটা রবিউল ইসলামের, টাকাটা সুরিন্দর সিং এর, নামটা রাখছে লক্ষ্মীর ভান্ডার। কেন আপনি মায়েদের ভাতা দিচ্ছেন? আপনি তো মাতৃ ভান্ডার রাখতে পারতেন, লক্ষ্মী ভান্ডার রাখলেন কেন? আর মোহন বাবদ আরএসএসকে খুশি করতে হবে। কন্যাশ্রী, রূপশ্রী, হতশ্রী, রেপশ্রী, যতশ্রী, পতশ্রী, সব শ্রী। শ্রী তাপস ব্যানার্জি, হিন্দুরা শ্রী লেখে, তাহলে আপনি পক্ষান্তরে কাকে সমর্থন করছেন? আরএসএসকে খুশি করছেন না? আরএসএস তো আপনাকে পাঠিয়েছে, আর আপনি করবেন বিজেপির বিরোধিতা। এটাও মানুষকে বিশ্বাস করতে হবে। যেটা দেখাচ্ছেন সেটা বরং আপনি বরঞ্চ বলুন 2021 সালে বিধানসভা নির্বাচনে বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, ডাবল ডাবল চাকরি হবে, বলেন ডাবল ডাবল চাকরি হবে, 1.5 কোটি কুটির শিল্পকে চাকরি দেবো। ডাবল ডাবল চাকরি হয়েছে না ডাবল ডাবল চাকরি চলে গেছে আপনাদের জন্য? এর জন্য দায়িত্ব আপনি। এখনো কেন আপনি মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করছেন না? দোকান কাটা, পুরো দোকান কাটা। দেখেন পাড়ায় তৃণমূল গুলো দেখবেন দোকান কাটা, বুক ফুলিয়ে চলে, চুরি করার পরেও বুক ফুলিয়ে চলে, লজ্জাও লাগে না। এদের বউগুলো দেখবেন এখন ভয় পাচ্ছিলেন, জানেন তো দোকানে যেতে। দেখবেন আগে বলতো প্রধানের বউ, এখন বউগুলো আস্তে আস্তে দোকানে যায় ভাবে কেউ যদি আপনি পাশে একটু গ্রসরিং করবেন বলে এমন হচ্ছে কিছু বলছে, মানে ওর স্বামীর সম্পর্কে চোর বলছে, চুপ করে চলে যায়। কি লজ্জা হয়েছে বউ বাচ্চাগুলোদের। স্কুলে বাচ্চাগুলো যেতে পারে না, জানেন তো? ওদের বাচ্চাগুলো তাও লজ্জা নেই, এই নেতাগুলোদের সেও লজ্জাও নেই। অবাক লাগে, বাচ্চাগুলো স্কুলে গিয়ে তার বন্ধুরা বলবে এই তোর বাবার নামে ওটা শুনলাম চোর, সত্যি নাকি? কেউ ভয় পাচ্ছে। বাচ্চারা তো কোনো অপরাধ করেনি, তার স্ত্রী তো কোনো অপরাধ করেনি। তো আপনি যে কাজটা করছেন, একবার আপনার ধর্মের কাছে, আপনার বিবেকের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করে দেখুন, আপনি কি সত্যি মানুষের কল্যাণে কাজ করছেন? রাজনীতির দুটো দিক, একটা রাজনীতি হচ্ছে নেশা, দেশ সেবা হচ্ছে নেশা, আরেকটা হচ্ছে পেশা। আমরা এসেছি দেশ সেবা করতে, লক্ষাধিক টাকার মাইনের চাকরি ছেড়ে রাজনীতি করতে এসেছি। নওশাদ সিদ্দিকী সোনার পালঙ্কে থাকার কথা ছিল, সে সোনার পালঙ্কে না থেকে রাস্তায় নেমে 42 দিন জেল খাটছে, 1 বছর 2 বছর জেল খাটার জন্য তৈরি হয়ে নেমেছে। জনগণের সেবায়, আমাদের টাকায় আমরা রাজনীতি করি, আর ওরা আমাদের পকেটের টাকা মেরে নিয়ে রাজনীতি করে 3 পুরুষ খার বন্দোবস্ত করবার জন্য অত্যাচার নামায়। এদের মতো কর্মীদের অত্যাচার করে একটাই কারণে, তাদের হচ্ছে পেশা। আপনি কি পেশাদার রাজনীতিকে ভোট দেবেন না প্রকৃত দেশ সেবককে ভোট দেবেন? শেষ করে দিচ্ছি। সেই কারণে আর বেশি সময় না নিয়ে শেষ করে দিচ্ছি। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, ভোট দিয়ে জয়যুক্ত করেন, এইটুকখানি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চুরি করব না, ডাকাতি করব না। যদি কোনো অন্যায় করে থাকি, রাইট টু রিকল করে আমাকে, মাইক্রোফোনটা বন্ধ করে দেন, রাইট টু রিকল করে আমাকে ফেরত নিয়ে আসবেন। পার্লামেন্টে গিয়ে প্রথমেই বলবো আইন আনা, রাইট টু রিকল। অনেক তো আইন এনেছো, পার্লামেন্টের সাংসদদেরকে ফিরিয়ে আনার জন্য আইন কেন জারি করা হয় না? তাপস ব্যানার্জি সেই আইন জারি করবে। আর পার্লামেন্টে হেরে যাওয়ার পরে মুনমুন সেন, ওই মিমি চক্রবর্তীরা আপনার আমার ট্যাক্সের টাকায় পেনশন খাবে, ও জিনিস চলবে না। ওর বিরুদ্ধে কথা বলবো, আপনাদের আয়ের বিরুদ্ধে কথা বলবো। আজকে স্বাভাবিক কারণে আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে কিছু জানানো, আপনাদের আগ্রহ থাকতেই পারে। হয়তো এই প্রচারের মধ্যে আর কবে এসে আমার কথা শুনবেন, বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে 7টা বিধানসভায়। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলতে পারি, একটা পার্লামেন্টারিয়ানের যে কাজ, কারণ প্রথম কথা হচ্ছে আমরা দেশ সেবা করতে এসেছি, আমরা নিজেদের সেবা করতে আসিনি। যদি নিজেদের সেবা করতাম, যে চাকরিতে ছিলাম সেই চাকরিতে ভালোভাবে থাকতে পারতাম, প্রয়োজন ছিল না এখানে এসে রাজনীতি করতে আসার, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করবার। এবং এই কথা বলতে চাই, আজকে 15 বছর ধরে ওনারা রাজনীতি করেছেন, ওনাদের সম্পত্তির হিসাবটা দেখুন। একটা পঞ্চায়েতের মেম্বার কিভাবে চলতো, আজকে কিভাবে চলছে। একটা এমএলএ দেখুন, আমরা একটা গাড়ি করতে পারি না, ওদের 10টা-20টা গাড়ি থাকে একটা এমপি নেতা। আমরা একটা পথসভা করতে গেলে লোকের থেকে টাকা তুলে ধরতে হয়, ওদের টাকাটা আসে কোথা থেকে? আমরা এখনো পর্যন্ত অনেক ঠান্ডাই দিতে পারিনি, দেখছি না তো ওদের অনেক ঠান্ডা। আজকে সভা মনে হয় সমস্ত ঠান্ডা চলে এসছে, তার পকেট থেকে কোনো কর্মীর তো পয়সা দিয়ে ঠান্ডা কিনতে হয় না, ও তো ওই কর্পোরেটের টাকা দিয়ে দেয়, চোর দিয়ে যায়, তাই টাকায় করে। আর আমাদের রক্ত জল করা পয়সা তুলে নিয়ে ঠান্ডা কিনে এসে তারপর কর্মীদের দিতে হয়।
তফাৎটা বুঝুন। কারণ আমরা বিশ্বাস করি দেয়ালে লিখে তাপস ব্যানার্জিকে ভোট দিন, খামচিহ্নে ছাপ দিন, তার থেকে অনেক বেশি দেয়াল লেখা হয়ে গেছে মানুষের মনের দেওয়াল। মনের দেওয়ালটাই গেছে গেছে আমরা। আমাদের 10টা ঝান্ডা কম হলো কি হলো এটা নিয়ে আমাদের কত বিষয় নেই, কটা ব্যানার লেখা হলো কি হলো এটা বড় কথা নেই। কারণ মানুষ ডিসাইড করে ফেলেছে রাজ্য থেকে চোর তারাও, দেশ থেকে টাকা তারাও, বিকল্প বাজে বড় তাকে ভোট দাও। সেটা এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তার কারণ একটাই, এখানে আবার বিজেপি আর তৃণমূল দুটো ফুল আপনারা দেখছেন। আসলে যে ব্যাখ্যা করলাম এতক্ষণ ধরে, সামগ্রিক ব্যাখ্যায় উঠে এলো পদ্ম ফুলের মাঝখানে দুটো ফুল গজিয়ে আছে, আসলে ফুলটা এক। আবার তার মাঝখান দিয়ে নির্বাচন ঘোষণার সাথে সাথে সিংহ উকি মেরেছিল, টুক করে আবার বসে গেছে। হঠাৎ করে সেই ফুলের মধ্যে দিয়ে সিংহটা উঁকি মেরে কবির ঘোষ, সেও নাকি ওই ফুলের মধ্যেই ছিলেন, তাকে সরিয়ে নিয়ে আরেকজনকে নিয়ে আসলেন। যাকে আনলেন তিনি আবার কবির ঘোষকে টিকিট দিয়েছিলেন। তাহলে মনে হয় না কি ফুলের মধ্যেই ঘোরাফেরা করছে দুটো ফুল আর সিংহ? মনে হয় একটু সন্দেহ জাগে। আমরা কখনো বলিনি আগে রাম পরে বাম, তারা বলেছিলেন খুঁজে নিতে হবে। বামপন্থা মানেই কিন্তু লাল ঝান্ডা নিলেই বামপন্থা হয় না, বামপন্থা একটা মতাদর্শ। স্বাভাবিক কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিউ লেফট ডেমোক্রেটিক আইডিয়া নিয়ে মানুষের কথা বলছে, প্রান্তিক মানুষের কথা বলছে, শ্রমজীবী মানুষের কথা বলছে। কাজে যদি আপনি তৃণমূলকে পরাস্ত করতে চান, সত্যিকারে যদি বিজেপিকে পরাস্ত করতে চান, এই দুটো শক্তিকে যদি পরাস্ত করতে চান, আপনাকে ভোট দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার চেয়ারম্যান এখনো সাদা কালিতে কোনো আঁচল লাগেনি, তাপস ব্যানার্জির কালিতে আঁচল লাগেনি। কারণ আমরা কোনো ক্ষমতার স্বাদে দল পাল্টাইনি, কোনো দলের সাথে ছিলাম না। সমাজসেবা করতাম, নিজের জীবনকে উৎসর্গ করেছি মানুষের কল্যাণে, অর্থ করি সম্পদ যা আছে সব মানুষের কল্যাণে দিয়ে দিয়েছি, দিয়ে দেশ সেবা করতে নেমেছি। রাজনীতির ময়দানে এসেছি, যে টু হুইলার নিয়ে ঘুরে রাজনীতিটা করি, 4 চাকা নিয়ে পয়সা নেই অতটা যাওয়ার। আজকাল 4 চাকা কর্মীরা নিজেদের গাড়ি দিয়ে আমাদেরকে সাহায্য করে, তাই একটু আসতে পারি, 2-4টে প্রোগ্রাম করতে পারি। আজকে সকাল থেকে টু হুইলার নিয়ে আমি সভা করেছি। কারণ টাকা কোথায়? লোকে তো প্রশ্ন করবে যে টাকাটা পাচ্ছে কোথায়? তারপর ব্যাংকে এত বড় বড় কথা বলে। আপনাদের এই তো বিশ্বাস যে মাইকের আওয়াজ যত দূর চলে যাচ্ছে, আমি তারপর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শুধু প্রার্থী নয়, আমি জেলা প্রেসিডেন্ট, আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, একজন সংগঠক হিসাবে বলছি, আমি শুধু নয় আমার কর্মীরাও যদি কোনো অন্যায় কাজ করে, কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকে, পার্টি তার উপযুক্ত ব্যবস্থা নেবে, জনগণের সামনে তুলে ছেড়ে দেবো। এটাই হচ্ছে পার্টির গাইডলাইন, চেয়ারম্যানের কথা। আর আমি তো কোথাকার ছা, আমি তাপস ব্যানার্জি এটাও বলছি, আপনারা যদি জয়যুক্ত করেন, আপনাদের হয়ে পার্লামেন্টে যে চিৎকার করে যে কথাগুলো কাকুরি লোকসভা বলেননি, এতদিন 15 বছর বলেননি, এমনকি দুঃখ লাগে আমার কর্মীরা, তৃণমূলের বহু কর্মীরা আমার বন্ধু, আর আমি সৌহার্দ্য রাজনীতি করি, বাড়ি ফিরে যাব, আমার ওখানে বসে থাকবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব প্রায় 30 জন আমার জন্য ওয়েট করে। কখন আমি প্রোগ্রাম থেকে ফিরবো, বসে আড্ডা খাবো, চা খাবো, এই সৌজন্যতা থেকেই বড় হয়ে উঠেছি। আর আজকে কষ্ট লাগে গ্রাম বাংলায় কেন এত সন্ত্রাস হয়, কেন ভয়ভীতি হয়, কাকে মারছেন আপনি? একবার ভেবে দেখবেন না, সত্যি কি আপনি জানাজার লাইনে যাবেন না? আপনার পাড়ায় কেউ মরলে যতটা মৃত্যু হচ্ছে সব তো জানাজার লাইন করছে বাবা। জানাজার লাইনটা তৈরি করার জন্যই তো আরএসএস তৈরি আছে। আপনার দিদি, আপনারা যারা দিদির পার্টিটা করেন, তারা কি জানাজার লাইনের শক্তিটা বাড়াবেন না? চিন্তা করবেন একবার, কাকে মারছে? করুন না আপনি রাজনীতি, কে বারণ করেছে? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের বলি, আইন কেউ হাতে তুলে নেবেন না। মার খান, যত মার খাচ্ছে আইএসএ তত আইএসএ পাচ্ছে, যত মার খাচ্ছে আইএসএ পাচ্ছে। কারণ অত্যাচারীরা শেষ কথা বলে না। হিটলারও ভেবেছিল পৃথিবী জয় করবো, ইন্দিরা গান্ধীও বলেছিলেন এক সময় এশিয়ার নেত্রী সূর্য হয়ে উঠেছিলেন। পরিণতিটা দেখেছেন তো সবার। এবং দুঃখ লাগে এটাও ঘটনা, একসময় তথাকথিত বাম 34 বছর রাজত্ব করে তারাও ভাবতে শুরু করে দিয়েছিলেন 50 বছর 70 বছর রাজত্ব করব। পরিণতি কি হয়েছে বুঝুন। আজকে তৃণমূলের সেই দম্ভ, সেই দম্ভ অহংকার আজকে প্রকট আকার ধারণ করেছে। কাজেই এই তৃণমূল আর বিজেপিকে পরাস্ত করতে আপনারা আগামী দিনে আমাকে ভোট দেবেন, এই বিশ্বাস করি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে শক্তিশালী করবেন, চেষ্টা করব। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে এমপিরা যে সমস্ত নেপোয় দইমা খারাপ খাবার খায়, সেগুলোকে যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থা করব এবং আপনাদের কথা বলবো। এই আশা রেখে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।
আইএসএফ জিন্দাবাদ। স্লোগান দাও। আমরা স্লোগানের মাধ্যমে শুরু করেছিলাম, আর স্লোগানের মাধ্যমে